সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের লম্বা লাইন, চাহিদা অনুযায়ী মিলছে না জ্বালানি তেল, বেশি দামে পাওয়া যাচ্ছে খোলা বাজারে। 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম, তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই। সবগুলো পাম্পে কি হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিছু সময় পর পর তেল আসতেছে তখন দিচ্ছে, আবার তেল শেষ হয়ে যাচ্ছে তখন বন্ধ হয়ে যাচ্ছে। ৭১-এর ভয়াল কাল রাত্রি আজ। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। আমাদের স্মৃতিসৌধ কেন্দ্রিক আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। ফরিদপুরের বোয়ালমারীতে পরাজিত এমপি প্রার্থী গোলাম কবিরের গুলিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব। টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেছে একজনের। ঝুঁকিপূর্ণ ঘোষণা 2 যুগেও অপসারণ হয়নি লালমনিরহাট স্টেশনের ফুট ওভারব্রিজ, প্রতিদিন হাজারো মানুষের পারাপার, দুর্ঘটনার শঙ্কা। নীরবেই বেড়ে চলেছে কাফনের কাপড় সহ অন্তিম যাত্রা সরঞ্জামের দাম। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের আচারেই একই চিত্র। একটা কাপড় আগে কিনতে কত 15 টাকা 10 টাকা গজ, আর এখন একটা কাপড় কেনা লাগে 100 টাকা 150 টাকা গজ। কাজের জন্য একটা ইট কিনতে যাই, আগে ইট ছিল 6 টাকা প্রতি ইট, এখন একটা ইট কিনতে গেলে 11 টাকা করে কেনা লাগে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ফিলিং স্টেশনে যানবাহনের ভিড়, কোথাও তেল মিলছে না, কোথাও মিলছে। দেশ জুড়েই এখন এমন পরিস্থিতি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা মোতাবেক ডিপো থেকে জ্বালানি না পাওয়ায় এই দুরবস্থা। গ্রাহকরা বলছেন, গাড়ির বদলে খোলা বাজারে তেল বিক্রি করে দিচ্ছে পাম্প মালিকরা। অন্যদিকে খোলা বাজারে বেশি দরে ঠিকই পাওয়া যাচ্ছে বহুল আরাধ্য পেট্রোল, ডিজেল এবং অকটেন। রাত গড়িয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর, পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকেই ফিলিং স্টেশনে দিনের একটা বড় সময় পার করতে হচ্ছে চালক ও গাড়ির মালিকদের। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিলেও নিশ্চয়তা নেই আদৌ তেল মিলবে কিনা। ওই জায়গায় এক পাম্পে গেছি, তাও নাই। এই জায়গায় আছে, বোলাপুরা পাম্পের ভিতরে এই জায়গায় আছে, 300 টাকার উপরে তেল দেয় না। আমি সকাল থেকে 2-3টা পাম্পে ঘোরাঘুরি করছি, কোথাও তেল পাই নাই। সবগুলো পাম্পে কি হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিছু সময় পর পর তেল আসতেছে তখন দিচ্ছে, আবার তেল শেষ হয়ে যাচ্ছে তখন বন্ধ হয়ে যাচ্ছে। 2টা পেট্রোল পাম্প ঘুরে আসছি, ওখানে 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম, তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই। প্রায় 2 ঘন্টাতে দাঁড়িয়ে আছে তেলের জন্য, কিন্তু এখনো তেল পাইনি। অনেক ভিড়, ভোগান্তি হচ্ছে অনেক। সকাল থেকে এখন পর্যন্ত কম হলে 7টা পাম্প, 2টাতে এমন ভিড় ছিল যে দাঁড়ানোর সুযোগ ছিল না। আজকে এখানে পাইলাম দিল 200 টাকার, কিন্তু আমার যে পথটা চলতে হবে তাতে অন্তত 400 টাকার তেল লাগে। সরকার থেকে নির্ধারণ করে দেওয়ার পর বেশিরভাগ পাম্প রেশনিং পদ্ধতিতেই তেল দিচ্ছে, দামও রাখা হচ্ছে নিয়ম মাফিক। কিন্তু অনেক স্থানেই ফিলিং স্টেশনে বড় করে লেখা জ্বালানি নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেল সংকটে সব পাম্পই সাময়িকভাবে বন্ধ। কালকে 9000 লিটার ডিজেল পেয়েছি শুধু, আর অকটেন তো আমরা আজকে 5 দিন পাই না। অলরেডি আমি প্রায় 15-20টা থেকে পাম্প আমি কালকে ঘুরছি, তেল পাইনি। ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। তেলে যেহেতু মজুত নাই, সেহেতু এখন আমাদের বন্ধ রাখা লাগবে। বন্ধ রাখা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না, যেটুকু পাচ্ছি সেটুকু ভোক্তাদেরকে দিতে গিয়ে ভোক্তাদের উপচে পড়া ভিড়, তাদের চাহিদা আমরা মেটাতে পারতেছি না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি মিলছে না। কেউ আবার বলছেন, ঈদের ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে গ্রাহকরা অভিযোগ করছেন, পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে বেশি দরে ঠিকই পাওয়া যাচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। পাম্পে তেল না পাইলেও বাইরে কিন্তু চড়া দামে তেল পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে যে বাইরে আপনি 250 টাকা দেন, আপনি তেল পাবেন। পাম্পে আসলে তেল নাই, অথচ পাম্পের থেকে ½ কিলো 1 কিলো দূরে গেলেই লোকাল বাজারে তেল পাওয়া যাচ্ছে 150 থেকে 200 টাকা লিটার। এই সময় আমাদের বড় ধানের জন্য সেচের ব্যবস্থাটা খুব জরুরি, কিন্তু আমরা তেল পাচ্ছি না। ঈদের আগে বৃহস্পতিবারে তেল পাইছি, ঈদের পরে
আর কোনো তেল পাওয়া হয়নি। আজকে ব্যাংক খোলা ছিল, আজকে পাওয়ার কথা ছিল, কিন্তু আজকেও তো পাইলাম না। আমরা কিন্তু তেল পাইছি লিমিট, আমাদের তেল যা পাওয়ার কথা আমরা তেল যতটুকু পাই নাই, 3000 লিটার পেট্রোল পাইছি অলরেডি। যাচাই করতে গিয়ে দেখা যায় আসলেই খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে। দাম বেশি রাখার অভিযোগেরও সত্যতা মেলে। দোকান মালিকের সরল স্বীকারোক্তি, তিনি তেল নিয়েছেন পাম্প থেকেই। খোলা দোকান থেকে পেট্রোল নিয়ে আসছি। আমার ঢাকাতে ওই পেট্রোল হচ্ছে 116 টাকা লিটার, এখানে আমি 150 টাকা করে আমার থেকে নিয়েছি। 130-35 টাকা কিনে এনে আমার 40 টাকা বেশি, 30 টাকা 35 টাকাও বেশি, যে এই বোলার থেকে আনি। সম্প্রতি মেহেরপুরে লাইন ভেঙে প্রভাব খাটিয়ে তেল নিতে গেলে এক ব্যক্তিকে গণধোলাই দেয় সাধারণ জনতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে আরও জানতে চাই, আমার সহকর্মীদের কাছে যেতে চাই। শুরুতেই খুলনায় শেখ আল এহসান আছেন, তার কাছে যাচ্ছি। এহসান, পাম্পের কি অবস্থা দেখছেন? গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কি? শাওন, খুলনাতেও কিন্তু পাম্পগুলোতে তেলের ব্যাপক সংকট রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পারহৌজ মোড়ের মেঘনা পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পে আজ দুপুরে একটু এক লরি তেল এসেছে এবং সেটাই এখন ডিস্ট্রিবিউট হচ্ছে। এখন এখানে কিন্তু অকটেন নেই, ডিজেল নেই, বলছে পেট্রোল আছে এবং এই পেট্রোলের দীর্ঘ সারি, আজকে সারাদিনই কিন্তু এখানে দীর্ঘ সারি ছিল এবং ওর পাশেই কিন্তু আরেকটা পাম্প আছে যেটা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত, সেটা পুরোপুরি বন্ধ এবং বাঁশ দিয়ে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা গতকাল থেকেই বন্ধ আছে। আর একটু বলতে চাই, খুলনার শহরের চিত্র যদি বলি, আশেপাশের অন্যান্য পাম্পগুলোতেও কিন্তু একই অবস্থা। কোথাও যে সামান্য তেল পাচ্ছে তা অল্প সময়ের মধ্যেই সেটা শেষ হয়ে যাচ্ছে। আর যদি গ্রাম অঞ্চলের কথা বলি, যে উপজেলা সদরগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। সেখানে তেল 2 বা 3 দিনে পৌঁছাচ্ছে এবং সেখানে তেল নিতে দীর্ঘ সারি পড়ছে। শুধু তাই নয়, এখন যে বড় মৌসুম, ডিজেলের একটা কিন্তু সেচ দেওয়ার জন্য, জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেলের একটা ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু গ্রামাঞ্চলের যে প্রান্তিক মানুষের জন্য যে সেচ দেওয়ার জন্য যে ডিজেলটা, সেই ডিলাররা কিন্তু ডিজেল পাচ্ছেন না। এতে এরা আশা করছেন যে কোনো সময়, বিশেষ করে বোরো ধান আবাদে একটা মারাত্মক ক্ষতি হতে পারে যদি এই ডিজেল সময় মতো সরবরাহ করানো হয়। শাওন, এহসান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন সহকর্মী সাগর ফরাজি। খোলা বাজারের খবর জানাতে তিনি জামালপুর থেকে যুক্ত হয়েছেন। সাগর, দোকানগুলোতে জ্বালানি তেল মিলছে কিনা? যারা কৃষক রয়েছেন তারা কি তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন? দেখুন শাওন, এই আজকের যে পরিস্থিতি, এটা কিন্তু দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতির পরপরই কিন্তু আমরা দেখেছি যে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আমি এখন যে দোকানটিতে রয়েছি, এটা কিন্তু একটি খোলা বাজারের দোকান। তো তারা পাম্প থেকে তেল নিয়ে এসে পরবর্তীতে সেই তেলই কিন্তু তারা গ্রাহকদের কাছে বিক্রি করে। বিশেষ করে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে যেমন পেট্রোল অথবা অক্টেনের যেমন একটি সংকট দেখা যায়, পাশাপাশি কিন্তু এই কৃষকদের জন্য যে বিষয়টি বেশি প্রয়োজন, অর্থাৎ যে ডিজেল, সেটিও কিন্তু সংকটের কথা বলছেন এখানকার যারা কৃষক অথবা যারা রয়েছেন, দোকানি রয়েছেন, তারাও। আরেকটি বিষয় বলে রাখি যে কিছুটা দাম কিন্তু বৃদ্ধিতেও কিন্তু হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। তো এখন আমরা এই যে আজকের এই দোকানটি খোলা পেয়েছি, এর মতো যে আরো কয়েকটি দোকান রয়েছে, আর 2টি দোকানে আমি গিয়েছিলাম, তাদের দোকানগুলো কিন্তু বন্ধ দেখেছি। অর্থাৎ আমরা বলতে পারি যে তেলের যে পেট্রোল অক্টেনের পাশাপাশি যে কৃষকদের জন্য যে বেশি প্রয়োজন যে ডিজেল, সেটিও কিন্তু সংকট দেখা দিয়েছে। আরেকটি বিষয় যদি বলে রাখি আপনাকে, যে আমরা একজন দোকানের সাথে কথা বলেছি যে তার দোকানে প্রতিদিন তেলের প্রয়োজন হচ্ছে 6000 লিটার, সেখানে তারা মাত্র পাচ্ছেন 1500 লিটারেরও কম। তো সেই জায়গা থেকে তেলের যে তীব্র সংকট, সেটি কিন্তু উপস্থিতি প্রমাণ করে। শুধু এই খোলা দোকানই নয়, এর পাশাপাশি যে জামালপুরের যে পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলোর অবস্থা কিন্তু আরো করুন। বিভিন্ন পাম্প কিন্তু বন্ধ হয়ে আছে, তেল না পেয়ে কিছু কিছু পাম্প খুলছে, সেটিরও কিন্তু এরকম এই যে মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন দেখছে, এমনই লাইন। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে মোটরসাইকেলের লাইন থাকলেও কিন্তু কৃষকরা যে তেলটি চাচ্ছে বা চাচ্ছে, সেটি কিন্তু তেমন একটি লাইন দেখছে না। তাদের মতো করে কিছুটা কৃষকদের কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। সাগর, ধন্যবাদ আপনাকে।
জামালপুর সদরে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় ৩,০০০ লিটার পেট্রোল জব্দ করেছে স্থানীয়রা। এ সময় ১১ জনকে আটক করে তারা। মধ্যরাতে উপজেলার কালীবাড়ি বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে কয়েকটি গাড়িতে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোল সহ ১১ জনকে আটক করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আটককৃতদের থানায় নেওয়া হয়। নিস্তব্ধ এক রাত, যেই রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি পেশাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম ২৫ মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সেই ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে শহীদদের বিনম্র চিত্রে স্মরণ করছে বাংলাদেশের মানুষ। বিস্তারিত তাজনুর ইসলামের রিপোর্টে। ২৫ মার্চ ১৯৭১, দুঃস্বপ্নের মতো এক রাত। নিরস্ত্র মানুষের উপর সেদিন নেমে এসেছিল আগুন আর গুলির ঝড়। ঢাকা শহর জুড়ে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ড, তার মানুষ আর মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দেয়া। ভয়াল সেই রাতে হঠাৎ করে বদলে যায় সবকিছু। অন্ধকারে ঢেকে যায় শহর, চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। লাশের স্তূপ বলতে যা বোঝায় সেরকমই। তাহলে গোটা ২৫ লাশ আছে। সেখানে আমাদের বন্ধুর হেলালুর রহমান চিশতির লাশও ছিল। ওখান দিয়ে একটা রাস্তা ছিল তখন ব্রিটিশ কাউন্সিলে যাওয়া, ব্রিটিশ কাউন্সিল মাছ দিয়ে সলিমুল্লাহ হলে যাওয়া। ব্রিটিশ কাউন্সিলে ৮ জন পুলিশ ছিল, ৮ জন পুলিশকে হত্যা করেছে। ওদের কিন্তু কবর ব্রিটিশ কাউন্সিলের ভিতরে আছে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে শহর, প্রজন্ম, জীবনের গতি। কিন্তু সেই স্মৃতির গভীরতা কি হারিয়ে গেছে? মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অসামান্য গ্রন্থ ২৬৬ দিনের স্বাধীনতা, নিজের লেখা বইটি এখনও উল্টে পাল্টে স্মৃতি হাতড়ান বীর মুক্তিযোদ্ধা নুরুল কাদির। বয়সের ভারে খানিক ঝাপসা হয়েছে স্মৃতির ভাণ্ডার। মানুষপটে তবুও জলজ্বলে ২৫ মার্চের কাল রাত। আমি সমস্ত ঢাকা টাউনের বিভিন্ন ইউনিয়নে যে এই ব্যারিকেড সৃষ্টি করার জন্যে সবাইকে অনুরোধ করার পরে রাজাবাগের পুলিশ লাইনের কাছে এসেছি। তখন আর কি পাকিস্তান আর্মিরা ফায়ারিং শুরু করলো। স্বাধীনতার এত বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু সেই গল্প কতখানি পৌঁছচ্ছে নতুন প্রজন্মের কাছে? এখানে আমরা আসলে ওই যে আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের কথাটা মনে হয়, সেই সময়কার স্মৃতিগুলো মনে হয়। আর তখন মানুষ কত সংগ্রামীভাবে মরবো বাঁচবো সেই ভাবনা করেনি, যুদ্ধে নামাইছে আমরা দেশটা স্বাধীন করব। আসলে একটা মনটা আবেগীয় হয়ে যায়। সেই ক্ষেত্রে ওরা তো অবশ্যই বাসায় সবসময় মুক্তিযুদ্ধের কথা বলি, যারা স্টাডিও করে। ছাত্র সমাজ ছিল অগ্রগামী, তারা সচেতন এবং দেশের সব কিছু তারা বুঝতো। এই জন্যই তারাই সংগঠিত করেছে পুরো আমাদের দেশের কৃষককে, শ্রমিককে, জনতাকে। ২৫ মার্চের কালরাত আমাদের শেখায় অন্যায়, দমন আর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে। সময় চলে যায়, প্রজন্ম বদলায়, কিন্তু দায় থেকে যায় ইতিহাসের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কাল মহান স্বাধীনতা দিবস। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাল ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধটি। ১৯৭১ সালের ২৬ মার্চ রক্তক্ষয়ী সংগ্রামের পর পরাধীনতার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা বাংলার আকাশে উড়াতে সক্ষম হয় বাংলার বীর সন্তানরা। যাদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, সেই মহান মানুষগুলোকে শ্রদ্ধা জানাতে রাত পোহালেই ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলের ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ।
সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলি কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন সাজের পাশাপাশি সৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা থাকে, আমাদের রাস্তায় যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এদিকে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের স্মৃতিসৌধ কেন্দ্রিক আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, সেসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের এই প্রধান ফটক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। দর্শক, এই মুহূর্তে স্মৃতিসৌধ এলাকায় রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। যাচ্ছি তার কাছে। নিপু, স্মৃতিসৌধ এলাকার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তার বিষয়টিও জানাবেন আমাদের। আসলে প্রতি বছরের মতো এবারও কিন্তু নিরাপত্তা ঠিকই বেশ চোখে পড়ার মতো। আমরা দেখেছি যে স্মৃতিসৌধ এলাকা এবং এর বাইরের এলাকা, পুরো এলাকাটি কিন্তু সমান গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তাদের যে টহল সেটি কিন্তু বাড়িয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে ঢাকার যে মহাসড়কের ঘেরা যে সব অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিও বসিয়েছে। যাদের সন্দেহ হচ্ছে তাদেরও তল্লাশি করে পরিচয় নিশ্চিত হয়ে তারপরে কিন্তু এই অঞ্চলে প্রবেশের একটা অনুমতি দিচ্ছে। এমনটি কিন্তু আমরা দেখছি। আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে যাতে করে অপরিচিত লোক যাতে এলাকায় অবস্থান নিতে না পারে সেই বিষয়টি। তবে একটি বিষয় যেটি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সকাল থেকে দফায় দফায় এসছেন, তারা মনিটরিং করছেন। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু যে পুলিশের পক্ষ থেকে এসছেন এমনটি না, আমরা দেখেছি র্যাব, SSF, অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও কিন্তু এই স্মৃতিসৌধ এলাকা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমাদের চোখে পড়েছে। আপনি জানেন যে রাত পোহালেই কিন্তু এই মহান স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও যে সকল ব্যবস্থা নেওয়া দরকার তেমনটি কিন্তু আমাদের চোখে পড়ছে। তবে একটি জিনিস আমরা দেখেছি অন্যান্য বছরগুলোতে যে ধরনের আলোকসজ্জা তৈরি করা হয়, এবার কিন্তু তেমনটি আমাদের চোখে পড়ছে না। কারণ আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে বিদ্যুৎ সাশ্রয়ী করতে বা জ্বালানি সাশ্রয়ী করতে কিন্তু তাদের এই উদ্যোগ, অর্থাৎ অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না করতে কিন্তু তাদের এমন উদ্যোগ, এমনটি কিন্তু আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে। ফরিদপুরের বোয়ালমারীতে গাছ বিক্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পরাজিত এমপি প্রার্থী ডাক্তার গোলাম কবিরের গুলিতে প্রাণ গেছে তার ছোট ভাইয়ের। সকালে উপজেলার চৌতুল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দুই ভাই গোলাম কবির ও হুমায়ুন কবিরের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পৈতৃক জমির গাছ বিক্রি নিয়ে সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই গোলাম কবির ছোট ভাই হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান হুমায়ুন। পরে স্থানীয়রা গোলাম কবিরকে ধরে পিটুনি দেয়, ভাঙচুর করা হয় তার বাড়ি ও গাড়ি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাম কবিরকে আটক করে থানায় নেওয়া হয়। গোলাম কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি একসময় কৃষক লীগের সাথে সম্পৃক্ত ছিলেন। এইখানে যে গাছ আছে ওনাদের জমিতে, সেই গাছ কাটা নিয়ে উনি চলে আসছে তার গাড়ি নিয়ে, সাথে তার শর্টগান দিয়ে, সেই শর্টগান দিয়ে তাকে গুলি করছে। এটা হচ্ছে এখানকার ঘটনা এবং ঘটনাস্থলেই মারা গেছে। টাঙ্গাইলের কালীহাতিতে কবরস্থানে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় 2.5 মাস ধরে সওদাগর গ্রুপের সাথে মণ্ডল শিকদার গ্রুপের বিরোধ চলছে। এই নিয়ে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। বিষয়টি চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হয়। মঙ্গলবার রাতে আবার তাদের মধ্যে মারামারি হয়, সংঘর্ষ হয় সকালেও। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে 8 জন আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাইম নামে এক কিশোরকে মৃত ঘোষণা করেন। সওদাগর গ্রুপের নাইম হাতিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এদের মধ্যে নাইম বলে একটি ছেলে, সে আহত হয়ে হাসপাতালে যাওয়ার পথে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যাওয়ার পথে প্রতিমধ্যে মারা গেছে। আর যে পক্ষে মারা গেছে ওই পক্ষের আরও 2-3 জন আহত আছে। এজাহার প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান আসামি প্রেমিক জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাতে কচাকাটা থানায় মামলা করে ভুক্তভোগী তরুণী। পুলিশ জানায় ভুক্তভোগী তরুণীর সাথে পার্শ্ববর্তী ধারিয়ারপাড় গ্রামের জাহিদ হাসানের প্রেমের সম্পর্ক ছিল। তাকে ঢাকায় নিয়ে বিয়ে করার আশ্বাস দিয়ে সোমবার রাতে ডেকে নেয় জাহিদ। পরে আইনালের ঘাট এলাকায় দুধকুমার নদীর তীরে একটি ভুট্টা খেতে নিয়ে জাহিদ ও তার দুই বন্ধু নির্যাতন করে। পরে ওই তরুণী স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেয়। মঙ্গলবার মামলা হলে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আরও দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রধান আসামি জাহিদ হাসান তাকে গ্রেপ্তার করি এবং যে দুই নম্বর আসামি তাকে আমরা গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ তাকেও আমরা আজকালের মধ্যে ধরে ফেলবো এবং আরেকজন যে আসামি আছেন এখনো আমরা তার নাম ঠিকানা বের করতে পারিনি, তাকেও আমরা গ্রেপ্তার করে ফেলবো। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে মানুষের ভিড় বেড়েছে নৌ ও রেলপথে। চাঁদপুর থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে লঞ্চগুলোতে বেড়েছে যাত্রী চাপ। প্রতিদিন অর্ধশতাধিক লঞ্চ যাত্রী বোঝাই করে ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। তবে ভাড়া কমানোর সরকারি নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। লঞ্চ কর্তৃপক্ষের দাবি আগে থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কিছুটা কম নেওয়া হতো, এখন 10% ছাড় সমন্বয় করেই ভাড়া নির্ধারণ করা হচ্ছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া জংশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন রুটে আন্তনগর বা মেইল ট্রেনে ঝুঁকি নিয়ে উঠছেন অনেকে। দুর্ঘটনা এড়াতে ছাদে না ওঠার জন্য মাইকিং করা হচ্ছে প্ল্যাটফর্মে। বিভিন্নভাবে যাত্রীদের সতর্ক করছে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ঝুঁকিপূর্ণ ঘোষণার 25 বছর পরও লালমনিরহাট রেল স্টেশনের ফুট ওভারব্রিজ অপসারণ হয়নি। পুরনো ব্রিজ সংস্কার কিংবা নতুনভাবে নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তাই তো প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্রিটিশ আমলে নির্মিত এই ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন হাজার হাজার মানুষ। লালমনিরহাট রেলওয়ে স্টেশনে 467 ফুট দৈর্ঘ্য ও 6 ফুট প্রশস্তের ফুট ওভার ব্রিজটি নির্মিত হয় ব্রিটিশ আমলে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে লোহা ও কংক্রিট দিয়ে তৈরি পুরো কাঠামোয় এখন জরাজীর্ণ। রেলওয়ে সূত্র জানায় 2001 সালে ফুটওভার ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। 2020 সালের মার্চে 77 লাখ টাকা ব্যয়ে 210 ফুট অংশ সংস্কার করা হলেও মাঝপথে বন্ধ হয়ে যায় কাজ। ব্রিজের বাকি অংশ এখনো জরাজীর্ণ। বয়স্ক লোকদের চলাফেরা খুবই কষ্ট, তারা উঠতে পারে না, আর উঠলেও নামতে পারে না। ব্রিটিশ আমল থেকে দেখতেছি এই ব্রিজটা এখন অকাজু হয়ে গেছে, অনেক দূর ঘুরে যাইতে হয়। আমাদের কথা হলো কি, এটা ওভারব্রিজ যদি হয় এ পাশের লোক ও পাশে যেতে পারবে, ও পাশের লোক এ পাশে আসতে পারবে। পিছনে যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো গুণা দিয়ে বাঁধানো অনেক আগের। প্রতিদিন অন্তত 20টি ট্রেন লালমনিরহাট স্টেশনে আসা যাওয়া করে। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে যাত্রীদের একমাত্র ভরসা এই ফুটওভার ব্রিজ। শুধু যাত্রী নয়, শহরের পূর্ব ও পশ্চিম অংশে মানুষের দ্রুত যাতায়াতেও এটি ব্যবহৃত হয়। ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা পূর্ণ মেরামত করা দরকার। এখানে ছোট বাচ্চা যদি এখানে চলাচল করে সেক্ষেত্রে বাচ্চারা দেখা যায় অসতর্কতাবশত ব্রিজের নিচে পড়ে যেতে পারে। বর্তমান সিমেন্ট কিন্তু অতটা ভালো না, এগুলো সিমেন্টগুলো উঠে গেছে আর খুব হাঁটাহাঁটির সময় কিন্তু মনে করেন কাঁপাকাঁপি করে। যদি ব্রিজটা মেরামত করা হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং সকলের জন্য সুবিধা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটি সংস্কারে পুনরায় টেন্ডার আহ্বান করা হবে। ফুটওভার ব্রিজটা দেখে ব্রিজ ডিপার্টমেন্ট সেতু প্রকৌশলী একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তো ওনারা সবাই অবগত আছেন এবং স্যাররা পরিদর্শন করছেন। ওনারা এই ব্রিজের আশা করতেছে যে টেন্ডার দিয়ে ব্রিজটা করবেন। জোড়াতালি দিয়ে সংস্কার নয়, নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে সারা দেশেই আলোচনা কিংবা সমালোচনার ঝড় বয়ে যায়। সরকার উঠে পড়ে লাগে বাজার নিয়ন্ত্রণে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ উচ্চ পর্যায় থেকে শুরু হয় বাজার মনিটরিং সহ কত কিছু।
কিন্তু শেষ বিদায়ের প্রয়োজনীয় সবকিছুর দাম যে নীরবেই বেড়ে যাচ্ছে, সেই খবর কতজন রাখছেন? মৃত্যুর পর বিদায় বেলায় খরচ কতটা বাড়ল, সেই খবর জানাচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। বংশ পরম্পরায় মুসলিম মরদেহ দাফনের জন্য কবর খনন করেন বরিশালের আব্দুস সালাম। পিতার হাত ধরে এ কাজে তিনি, সঙ্গী ছোট ভাই ও নিঃসন্তান। কবর খনন ও মরদেহ দাফন বাবদ পারিশ্রমিক 500 টাকা থেকে শুরু হয়ে এখন ঠেকেছে 3500-এ। আমি যাওয়ার পরে আমার আবার লোকজন বাড়িয়ে গেছে, আব্বা একলা করছে, আর আমার লোক আবার 3 জন হয়ে গেছে। কারণ সেক্ষেত্রে আমার একটু খরচা বাড়িয়ে গেছে, বাসের দাম দিনে দিন বাড়িয়ে গেছে, ওগুলার দামও বাড়ছে। না কি করবো, কারণ আমারও এদিকে একটু বাড়াইতে। দাফন কাফনে প্রয়োজনীয় বাঁশ, হোগলা, সাদা কাপড় সবকিছুরই দাম দিন দিন বাড়ছে। আর গোরস্থানে দাফনের জন্য নির্ধারিত জায়গার পরিমাণ কমছে। কবরের জন্য 7.5 ফুট দৈর্ঘ্য ও 4 ফুট প্রস্থের জমির দাম ছাড়িয়েছে লাখ টাকা। ক্রয়কৃত জমিতে পরবর্তীতে পরিবারের কোনো সদস্যকে দাফন করতেও গুনতে হয় 5000 টাকা। প্রথম ছিল 8 ফিট বাই 4 ফিট, এরপর দিয়েছে 7.5 ফিট বাই 4 ফিট একটা গোরস্থানের মাপ আর কি। দাফনের মানে জায়গা একদম সীমিত, মানে বিক্রি করার জায়গা তো এখানে নাই। কাপড়ের দাম তো বাড়িয়ে গেছে। একটা কাপড় আগে কিনতে কত 15 টাকা 10 টাকা গজ, আর এখন একটা কাপড় কেনা লাগে প্রায় 100 টাকা 150 টাকা গজ। সনাতন ধর্মাবলম্বীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় ঘি, চন্দন, ফুল ফল সহ দরকার হয় অন্তত 20 ধরনের সামগ্রী। বাজারে প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বমুখী। কয়েক বছর আগেও সর্বোচ্চ 5000 টাকায় যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হতো, সেখানে এখন খরচ হয় 15000 টাকা। আছে পুরোহিতগণের সম্মানীয়। 10 বছর আগে মনে করুন যে সর্বকিছু নিয়ে 2 থেকে 3000 টাকায় পারতো, আর এখন একটা লোক যদি গত হয়, একটা লোক চলে গেলে এক ছেলে যদি থাকে, তাতে নিঃশেষ সংখ্যা 10 থেকে 12,000 টাকা ব্যয় হয়। যেভাবে মালের দাম বাড়তেছে, সব কিছুই তো বাড়তে। আমরা একটা ইট যদি আমরা উন্নয়নের জন্য যদি কাজের জন্য একটা ইট কিনতে যাই, আগে ইট ছিল 6 টাকা প্রতি ইট, এখন একটা ইট কিনতে গেলে 11 টাকা করে কেনা লাগে। নির্দিষ্ট কফিনে দাফন করা হয় যীশু খ্রিস্টের অনুসারীদের। কাঠের দাম বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত খরচ হচ্ছে কফিন তৈরিতেও। সাধারণ একটি কফিন প্রস্তুত করতে ব্যয় হয় 7000 টাকা। সাদা কাপড়, ওই লোয়া টোয়া সব নিয়ে এবং আনুষঙ্গিক কোনো কিছু খরচ থাকে, মানে যারা এগুলো তৈরি করে তাদের চা নাস্তার জন্য সামথিং কিছু খরচ হয়। মৃত্যু চিরন্তন সত্য, কারো স্বাভাবিক, কারো ভাগ্যে জোটে অস্বাভাবিক মৃত্যু। তবে মৃত্যু যেভাবেই হোক না কেন, শেষ বিদায়ের খরচ কিন্তু বাড়ছে। তাই নিত্যপণ্যের বাজারের পাশাপাশি এই দিকটাতেও সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন ধর্মীয় চিন্তাবিদরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।